একজন ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা বলছি। তিনি গতকালকে সংসদে দাঁড়িয়ে 10 থেকে 15 মিনিটের মতো বক্তব্য দিয়েছিলেন। আর তার সেই বক্তব্য দেওয়ার সাথে সাথেই সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে, সংসদে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। দর্শক শ্রোতা, আমরা কি দেখেছি এই সরকার গঠনের পর বা সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে? বিএনপি সরকারি দলে আছে, আর জামাত এনসিপি সংসদের বিরোধী দলে। অধিবেশনগুলোতে এই বিরোধী দলের পক্ষ থেকে ইনিয়ে মিনিয়ে বিভিন্নভাবে বলার চেষ্টা করা হচ্ছে ৭১-এর সংবিধান তারা চায় না, মানে ৭১টাই তারা চায় না। ৭১-এর উপরে ২৪কে তারা প্রায়োরিটি দিতে চাচ্ছে মহান সংসদে। তারা গণভোট, জুলাই সনদকে নিয়ে এই যে ওয়াকআউটের খেলায় মেতে উঠেছে। আর অপরদিকে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এক বিশাল গবেষকের দায়িত্ব নিয়ে আছে সংসদে। গালে হাত দিয়ে কি যেন ভাবেন, আর পয়েন্টে পয়েন্টে শুধু টেবিল থাপড়ান। তার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বক্তব্য রাখেন। তো মনে হচ্ছিল যে এই যে মহান সংসদে দাঁড়িয়ে ৭১কে অবমাননা করার চেষ্টা করা হচ্ছে, ৭১কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো ৭১-এর পক্ষ হয়ে, বজ্রকণ্ঠ হয়ে কেউ দাঁড়াচ্ছে না। মনে হচ্ছিল সংসদটা একটা আমিডামির সংসদে পরিণত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলে উঠলেন, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো ফজলুর রহমান বেঁচে আছে। হঠাৎ করেই পুরো সংসদের চেহারাটাই যেন বদলে গেল। তো বেশ কিছু বিষয় নিয়ে ফজলুর রহমান কথা বলেছেন, তার মধ্য থেকে 3টি পয়েন্ট নিয়ে, 3টি বিষয় নিয়ে আমি আলোচনা করবো আজকে। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। ফজলুর রহমান তার বক্তব্যে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধার তুলনা করা অন্যায়। কারণ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা যেমন এবং হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5 অগস্টের তুলনা করা তেমনই। তিনি এই বক্তব্য রাখার পরে ঠিক বেঠিক নিয়ে অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। দেখুন, আমি মনে করি বক্তব্যটি একদম পারফেক্ট। কারণ চাইলেই প্রশান্ত মহাসাগরের সাথে আপনার ঘরের কোণার কোনো ডোবা তুলনা করতে পারেন না। কিন্তু এই পরিস্থিতিটা আসছে কেন? ফজলুর রহমানের মতো ব্যক্তিদেরকে এই বক্তব্য, এই কম্পেয়ারমূলক বক্তব্য দিতে হচ্ছে কেন? কারণ হলো, একটি পক্ষ, আমরা দেখেছি সেই 24-এর অভ্যুত্থানের পর থেকেই ৭১কে মুছে দিয়ে 24কে তারা সামনে নিয়ে আসতে চাচ্ছে, 24 দিয়ে ৭১কে ঢেকে দিতে চাচ্ছে। কারণ হলো, ৭১-এ রয়েছে তাদের কলঙ্ক, আর 24-এ রয়েছে তাদের ছোটখাটো কিছু অর্জন। তাই ৭১ সামনে আসলেই যেহেতু তাদের বাধার কারণ, যেই ৭১-এর কারণে তারা এই যুগে যুগে স্বাধীনতার 54-55 বছর পর্যন্ত রাজনীতি করেও বাংলাদেশে ভালো কিছু করতে পারছে না। তাই তারা ভেবেছিল 24 দিয়ে ৭১কে মুছে ফেলবে। ৭১ তারা চায় না। ৭১-এর যুদ্ধ, ৭১-এর নেতা সবকিছু নাকি মিথ্যা বলেছিল না, এমন বক্তব্য দিয়েছিল না? দিয়েছিল। এরপরে তারা আসলে, ক্ষমতায় আসলে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাবে। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা কেউ জানি না। তো এই যে তাদের আস্ফালন, আমি এটাকে আস্ফালনই বলবো। তো সেই ক্ষেত্রে ফজলুর রহমানের এই বক্তব্য পারফেক্ট। তবে হ্যাঁ, 5ই অগস্ট বা এই জুলাই গণ অভ্যুত্থানকে হিউমিলিয়েট করতে চাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি 5ই অগস্ট বা এই জুলাই গণ অভ্যুত্থানের একটা গুরুত্ব রয়েছে, কিন্তু সেটাকে সেটার স্থানেই রাখা উচিত। যার গুরুত্ব যতটুকু, তার গুরুত্ব সেখানেই দেওয়া উচিত। একটাকে আরেকটার সাথে কম্পেয়ার করতে যাওয়াটাই ভুল ছিল। তো তারা কম্পেয়ার করতে গিয়েছে, আর যার ফলে ফজলুর রহমানের এমন কম্পেয়ারমূলক বক্তব্যও দিতে হয়েছে। পারফেক্ট বক্তব্য দিয়েছেন। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। ফজলুর রহমান সাহেব তার বক্তব্যে বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করলে ডাবল অপরাধ হবে। এটি কি তিনি ঠিক বলেছেন?
ফজলুর রহমানের এই বক্তব্যের ঠিক ব্যাঠিক যাচাই করতে হলে আমাদেরকে দেখতে হবে যে এই বক্তব্যের কাউন্টারে জামাতের আমির সাহেব কি বক্তব্য দিয়েছেন। চলুন একটু দেখি। জামাতের আমির বলছেন, উনি ফজলুর রহমান বলছেন কোন মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামাত করতে পারে না। তাহলে ওনাকে জিজ্ঞাসা করে করা লাগবে আমি কোন দল করব এর উপরে হস্তক্ষেপ করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। গুড। জামাতের আমির সাহেব এখানে একটি সুন্দর বক্তব্য দিয়েছেন যে আমি কোন দল করব সেটা আমার নাগরিক অধিকার, এর উপরে হস্তক্ষেপ কেউ করতে পারে না। তো এই জায়গায় আমার প্রশ্ন, তাহলে কেউ যদি আওয়ামী লীগ করতে চায় সেখানে বাধা দেওয়া হচ্ছে কেন, সেখানে হস্তক্ষেপ করা হচ্ছে কেন? তিনি আওয়ামী লীগ কেন করতে পারবেন না? সেটা কি ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তিদের জন্য তার নাগরিক অধিকার না? তো সেই নাগরিক অধিকারে হস্তক্ষেপ করার কোনো অধিকার কি রাষ্ট্র কাউকে দিয়েছে? যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা ডক্টর ইউনূস প্রথমত দিল, বিএনপির সরকার এসে সংসদে সেটি আইনে পরিণত করলো, তখন জামাতের আমির সাহেবের এই বক্তব্য কইছিল। তখন তিনি উঠে কেন বললেন না, দাঁড়িয়ে কেন বললেন না যে কে কোন দল করবে সেটা তার নাগরিক অধিকার, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবেন না? সেখানে তো আপনারা সবাই হস্তক্ষেপ করেছেন। এখন বলতে পারেন যে আমি আওয়ামী লীগ প্রসঙ্গে কেন কথা বলছি? আওয়ামী লীগ তো 24-এর আন্দোলনে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই লক্ষ্যে বিচার চলমান আছে, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে না। তাহলে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ জামাত করেনি? কে অপরাধ কম করেছে, কে বেশি করেছে সেই কম্পেয়ারে না হয় না গেলাম। কম্পেয়ার করলে তো ফজলুর রহমানের মতো সেই প্রশান্ত মহাসাগর আর ডোবার মতো কম্পেয়ার করতে হয়। 1971 সালে জামাত যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, অপরাধের সাথে সংযুক্ত ছিল সেই পরিমাণ আওয়ামী লীগের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের চেয়ে কয়েকশো গুণ বেশি। কিন্তু আমি সেই কম্পেয়ারে যেতে চাই না। অপরাধ মিন্স অপরাধ, সেটা ছোট বড় করে দেখার দায়িত্ব আমার না, সেটা আদালত বুঝবে, বিচার ব্যবস্থা আছে, বিচার বুঝবে। কিন্তু আমার কথা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা কর্মীদের নাগরিক অধিকার সম্পর্কে তখন আর কেউ কথা বলে না, কিন্তু যখনই জামাত প্রসঙ্গে আসে তখন তাদের নাগরিক অধিকার ফুলে ফেপে ওঠে। তো এবার আপনারাই বলুন, তাহলে ফজলুর রহমান সাহেব যে বলেছেন যে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করলে ডাবল অপরাধ, ঠিক বলেছেন না ঠিক বলেছেন? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। ফজলুর রহমান সাহেব আরো বলেছেন তার বক্তব্যে, সংসদে পুলিশ হত্যা নিয়ে তদন্ত ও বিচারের দাবি করেছেন তিনি বলছেন পুলিশের মা বাবা আছে, তাদের সন্তানও এতিম হয়েছে। গুড পয়েন্ট। এটি নিয়ে এর পূর্বে আমি আলোচনা করেছিলাম যে পুলিশ হত্যার বিচার অবশ্যই হতে হবে, কারণ 5 অগস্ট তার পূর্ববর্তী কয়েকদিন যে পুলিশ হত্যা হয়েছে, ধরে নিলাম বৃহৎ আলোচনার স্বার্থে যে জনতার আদালতে তাদের রায় হয়ে গেছে, কিন্তু 5 অগস্টের পরে যে থানাগুলোকে আগুনে জ্বালিয়ে দেয়া হলো, অস্ত্র লুট করা হলো, পুলিশদেরকে যত্রতত্র পিটিয়ে মারা হলো, আগুনে পুড়িয়ে পিটিয়ে মারা হলো। একজন প্রেগনেন্ট নারী পুলিশ কর্মকর্তা তিনি হাত জোর করে অনুরোধ করেছিলেন যে আমাকে মারবেন না, আমার পেটে সন্তান আছে, শুনছিল, তাকে পর্যন্ত পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তাহলে 5 অগস্টের পরের পুলিশ মৃত্যুকে আপনি জাস্টিফাই করবেন কি দিয়ে? এটিকে কি আপনি জনতার আদালতের রায় বলে চালিয়ে দিতে পারেন? এখন হয়তো বা আপনারা ক্ষমতায় আছেন, ক্ষমতার মসনদে বসে আছেন, তাই আপনারা চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বেশি দিন করতে পারবেন না। আপনারা ইন্ডেমনিটি দিয়েছেন, কিন্তু এই ইন্ডেমনিটি কতদিন চলবে? এই ইন্ডেমনিটি কতদিন চলবে? এই দায় মুক্তি কতদিন চলবে? ফজলুর রহমান তো দীপ্ত কণ্ঠে বলেছেন যে 1971 সালে আমরা জয়ী হওয়ার পর পাকিস্তানি সৈন্যরা যখন আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল, আমরা তাদেরকে এভাবে মারিনি, আমরা আইনের হাতে তুলে দিয়েছিলাম। তাহলে 5 অগস্টের শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর বা শেখ হাসিনার চলে যাওয়ার পর, যেটাই বলেন না কেন,
তারপরে পুলিশ হত্যাকে আপনি এভাবে জনতার আদালতে রায় হয়ে গেছে বলে জাস্টিফাই করতে পারেন না। এই পুলিশ ভেসে আসেনি, তাদেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে, তাদেরও সন্তানরা এতিম হয়েছে। এর বিচার অবশ্যই হতে হবে এবং এটা যৌক্তিক বলে আমি মনে করি। এবার কনক্লুশনে এসে যেটি বলতে চাচ্ছি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান যে দীপ্ত কণ্ঠে সংসদে হুঙ্কার ছুড়েছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়। কারণ এই সংসদ অধিবেশন দেখে কেন যেন মনে হচ্ছিল যে এই বনে কোনো বাঘ সিংহ নেই, বানর এবং ধূর্ত শিয়ালরা এখানে রাজত্ব করছে। আর আমরা তো জানি কোনো জঙ্গলে, কোনো বনে তখনই শিয়াল বা বানর রাজত্ব করে যখন বাঘ সিংহ থাকে না অথবা ঘুমিয়ে থাকে। তো বাঘ এবং সিংহের ন্যায় বজ্রকণ্ঠ হয়ে ফজলুর রহমান যখন তার দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলেছেন, ঠিক তখনই অনেকের অন্তরে কাঁপুনি ধরেছে। এটি মনে হয় দরকার ছিল, সংসদে এই ধরনের বাঘ সিংহের গর্জন প্রয়োজন। ফজলুর রহমান সাহেবকে স্যালুট জানাই। পাশাপাশি বর্তমান বিএনপির সরকারকে যেটি বলবো, মনে হচ্ছে যে বিএনপির সরকার ফজলুর রহমানদেরকে স্পেস দিচ্ছে না, ফজলুর রহমানদেরকে কোনো অজানা কারণে চাপিয়ে রাখার চেষ্টা করছে। তো এটা কিন্তু বিএনপির সরকার ভুল করছে বলে আমার মনে হয়। ফজলুর রহমানদেরকে স্পেস দিতে হবে, আর না হলে এই সংসদ ওই বাঘ সিংহ ব্যতীত ধূর্ত শিয়াল এবং বানরের রাজত্বের সংসদে পরিণত হবে। তো শেষ পর্যায়ে এসে যেটি বলবো সেটা হলো, জামাতের আমির সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে সবাই আমাকে খুব ভালোবাসে, সেই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। তো এই কসলানো শব্দের মানে কি ভাই আমি জানি না, আপনারা বলবেন যে তাকে এত ভালোবাসে, তারপরে আবার আপনারা কেন তাকে এত কসলান। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।